আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায়। আর এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম লেসনটা হচ্ছে পজেসিভস অ্যান্ড অ্যাপোজিটিভস। পজেসিভস মানেটা কি? এটা হচ্ছে অধিকার। আর কার অধিকার? নাউনের অধিকারত্ব বোঝানোর জন্য পজেসিভটা ইউজ করা হয়। অ্যাপোজিটিভস এটা হচ্ছে অনুরূপ, যার বাংলা হচ্ছে অনুরূপ। এই অনুরূপটা কি বোঝাচ্ছে, অর্থাৎ অধিকারটা কি বোঝাচ্ছে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ নিচে দেখব। রিড দ্য ফলোইং ফ্রেজেস অ্যান্ড নোটিস দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস। নিচে একটা ছবি দেখতে পাচ্ছি, পাশাপাশি এই ছবিটার নিচে একটা ফ্রেজেস দেখতে পাচ্ছি, একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি। এই অনুচ্ছেদটা আমরা পড়ব এবং এখানে কিছু ওয়ার্ড আন্ডারলাইন করা আছে, সেগুলো আমরা মেনশন করব বা বলবো বা দেখব। এই দেখো, শুরুতে বলা হচ্ছে দিস ইজ সালমাস স্কুল। এটা কার স্কুল? সালমার স্কুল বা বিদ্যালয়। দিস ইজ আ গার্লস স্কুল। এটা হলো একটা বালিকা বা মেয়েদের বিদ্যালয়। ওকে, বালিকাদের স্কুল। এরপরে লেখা আছে হার ইল্ডার সিস্টার্স হাজব্যান্ড ইজ দ্য ফাউন্ডার অফ দিস স্কুল। তার বড় বোনের স্বামী এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তার বড় বোনের স্বামী এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। কার বড় বোন? সালমার। ঠিক আছে, সালমার বড় বোনের স্বামী, যার প্রতিষ্ঠাতা হচ্ছে বড় বোনের স্বামী স্কুলটার। এরপর বলা হচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন রাজশাহী। যে রাজশাহীর মধ্যে যতগুলো ভালো স্কুল রয়েছে বা ভালো বিদ্যালয় রয়েছে, তাদের মধ্যে এটা একটা। উইল ইউ গো টু the headmistress chamber and talk to her about your daughter's admission? বলে যে তুমি কি যাবে প্রধান শিক্ষিকা যিনি আছেন তার চেম্বারে যাবে এবং তোমার মেয়ের ভর্তির ব্যাপারে বা ভর্তির সম্পর্কে কথা বলবে। এই কথাটা এখানে বলা হয়েছে। পাশাপাশি আমরা যতগুলো আন্ডারলাইন করা ওয়ার্ড আছে সেগুলো আমরা দেখলাম। এখন নিচে কি বলা আছে সেটা দেখি। These are all possessive forms of nouns. এখানে বলা হচ্ছে যে যতগুলো আন্ডারলাইন করা শব্দ আছে প্রত্যেকটা শব্দই কি পজেসিভ ফর্ম। কিসের? নাউনের। ওকে, তাহলে এটা ক্লিয়ার হলাম। The possessive case is a grammatical phenomenon which indicates relationship or ownership. এখানে বলা হচ্ছে যে পজেসিভ কেসটা অর্থাৎ পজেসিভ কারকটা হলো যেটা সম্বন্ধসূচক কারক বলা হয়। এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল বিষয়। ফিনোমিনন অর্থ হচ্ছে বিষয় বা ঘটনা। এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল বিষয় কি? পজেসিভ কেস। উইচ ইন্ডিকেটস, যেটি কিনা নির্দেশ করে কি? একটা সম্পর্ক অথবা মালিকানা। যেটা দিয়ে কি নির্দেশ করা হয়? সম্পর্ক অথবা মালিকানা নির্দেশ করা হয়। এরপরে আসো কি কি শব্দে সম্পর্ক এবং কি কি শব্দে মালিকানা নির্দেশ করে সেটা একটু দেখি। নোট দ্য পজেসিভ কেস ইজ ফর্মড ইন মেইনলি টু ওয়েস। যে পজিটিভ কেসটা প্রধানত দুটো অংশে বিভক্ত বা দুটো অংশে ভাগ করা। এক হচ্ছে when the noun is singular, যখন নাউনটা সিঙ্গুলার হয়, এক বচন হয়, its possessive form will be noun plus apostrophe s। তখন এই পজিটিভ ফর্মটা হবে নাউনের সাথে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে কি হবে? পজেসিভ ফর্মটা হবে।
তার মানে যখন একটা নাউন সিঙ্গুলার থাকে তখন সেটাকে পজেসিভ ফর্ম করতে হলে অবশ্যই তার সাথে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে কি করতে হয়, পজেসিভ করতে হয়, পজেসিভ ফর্ম করতে হয়। এক্সাম্পল হিসাবে যদি দেখি বা উদাহরণ হিসাবে যদি দেখি, যেমন Dallas hair is very long, এখানে যদি আমি বিবারকে জিজ্ঞেস করি, প্রশ্ন করি চুলটা কার বা কার চুল লম্বা, উত্তরে আসবে ডেলাস। তার মানে ডেলার চুলটা লম্বা। এখানে এই চুলটা কার লম্বা সেটা একটা অধিকার বোঝাচ্ছে। কার অধিকার মানে চুলটা কার, ডেলাসের, তার মানে ব্যক্তি মালিকানা বোঝাচ্ছে। এটাই হচ্ছে কার খেলা, পজেসিভের খেলা। ওকে, তার মানে এটা ওনারশিপ আমি পেয়ে গেলাম। ঠিক আছে, তার মানে চুলটার সাথে ডেলাসের কি আছে, একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা বোঝাচ্ছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার আশা করি। এরপরে আরেকটা বিষয় বুঝিয়ে দিই। মনে করো এখানে লিখলাম, বাংলায় লিখলাম, যেটা লেখা আছে সেটা, যে ডেলা, এটা লিখলাম। কি লিখলাম? ডেলা। এটা হচ্ছে ড্র, এটা কি ড্র। অথবা এটা না লিখে আরো সংক্ষেপে লিখে, যেমন করিম লিখলাম। করিম লিখে এই ডেলাসের জায়গা আমি করিম লিখে বললাম যে করিমের চুলটা অনেক লম্বা, খুবই লম্বা। এখন কথাটা কি আমি এইভাবে বলবো যে করিম খুবই লম্বা চুল, এটা বলবো করিম খুবই লম্বা চুল, এই কথাটা কি এভাবে বলবো? না, করিমের খুবই লম্বা, মানে করিমের চুল খুবই লম্বা, কোনটা বলবো? করিমের চুল কি বলবো? করিমের চুল খুবই লম্বা। এই কথাটা এইভাবে হবে। তার মানে আমি এখানে অতিরিক্ত কি যোগ করেছি? র। বাংলাতে কি যোগ করেছি? র। এই র এর জন্যই মূলত অ্যাপোস্ট্রফি এসটা দেওয়া হয়েছে। তার মানে ক্লিয়ার, যে কোনো নাউনের সাথে, যে কোনো নামের সাথে যখন অ্যাপোস্ট্রফি এস দিব, তখন এই অ্যাপোস্ট্রফি এস এর জন্য বাংলা অর্থ হবে র। কি হবে? র। তার মানে অ্যাপোস্ট্রফি এস এর অর্থটা কি আসে? র আসে। পরবর্তী একটা সেন্টেন্স যদি দেখি, যেমন দিস ইজ নাজমাস ব্যাগ। এটা নাজমা ব্যাগ এটা বলা যাবে না। যদি মালিকানা তার হয়, ব্যাগটা যদি তার হয়, তাহলে কথাটা এইভাবে বলতে হবে যে ব্যাগটা নাজমার। নাজমার যদি বাংলাতে লিখি নাজমা, আর তার সাথে দিলাম র। ঠিক আছে, তার মানে এখানে অ্যাপোস্ট্রফি এস দেওয়ার কারণেই এই রটা আসছে, বাংলায় রটা আসছে যে এটা নাজমার ব্যাগ। যদি অ্যাপোস্ট্রফি এসটা যদি না দিয়ে শুধু নাজমা থাকতো, তখন এইভাবে বলা যেত না যে এটা নাজমার ব্যাগ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আর এই কাজটাই হলো যায় পজেসিভ ফর্মের কাজ। আশা করি ক্লিয়ার যে পজেসিভ ফর্ম কি বোঝাচ্ছে বা এটা দিয়ে কি বোঝায়, এখন ক্লিয়ার হয়ে গেছে। যে এখানে বলা হচ্ছে পজেসিভ ফর্ম উইল বি নাউন প্লাস অ্যাপোস্ট্রফি এস। তার মানে ডেল একটা নাম, নাজমা একটা নাম, তার সাথে এইটা অ্যাপোস্ট্রফি এসটা কি করলাম? যোগ করলাম। যোগ করেই নাজমাস ডেলাস এইভাবে হলো। তার মানে আমাকে বোঝা যাচ্ছে যে কোনো সিঙ্গুলার যে কোনো নাউন, সেটাকে যদি আমি পজেসিভ ফর্মে করতে যাই, অবশ্যই তাকে অ্যাপোস্ট্রফি এস দিয়ে লিখতে হবে, বলতে হবে। ওকে, নিচে কি বলা আছে? However, in some possessives the letter s is omitted in order to avoid a hissing sound. এখানে বলা হচ্ছে এছাড়াও কিছু পজেসিভ শব্দ আছে যে সমস্ত শব্দের শেষে অতিরিক্ত এসটা কি করতে হয় না? যোগ করতে হয় না।
এটা যোগ করলে হিসিং সাউন্ড অর্থাৎ অতিরিক্ত একটা আওয়াজ হয়, যেটা বাদ দেওয়া উচিত। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, এখানে দুটো সেন্টেন্স আছে। আই হ্যাভ ডান ইট ফর কনসাস শেক। কনসাস বলতে এখানে বোঝাচ্ছে কি? বিবেক। কি বোঝাচ্ছে? বিবেক বোঝাচ্ছে, বিবেক। আর শেক মানে হচ্ছে কি? খাতির, খাতিরে। ঠিক আছে, খাতির বা খাতিরে। আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি কিসের খাতিরে? বিবেকের খাতিরে, কনসাস। এখানে অ্যাপোস্ট্রোফি এস দেওয়ার দরকার নাই। এখানে যদি আমি বলি যে বিবেকের খাতিরে, বিবেকের খাতিরে, এই যে রটার জন্য অ্যাপোস্ট্রোফি দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? অ্যাপোস্ট্রোফি দেওয়া হয়েছে। যদি আমি অ্যাপোস্ট্রোফি এস দিই, তখন এর উচ্চারণটা একটু মানে খারাপ দেখা যায়। সোজা কথা হচ্ছে খারাপ দেখা যায়, এটা উচ্চারণটা মানানসই হয় না। উচ্চারণটা এখন হচ্ছে কনসাস, যে বিবেক। এখন উচ্চারণটা যদি এভাবে হয় কনসাসেস, মানে উচ্চারণটা এটা বেমানানো হয়। সেজন্য এই এমন ধরনের কিছু শব্দ আছে যে অতিরিক্ত এস যোগ করলে উচ্চারণটা কি হয়ে যায়? হিসিং সাউন্ড হয়ে যায়। এটা বাদ দিতে হবে, এখানে বলাই আছে। এখানে এস যোগ না করে শুধুমাত্র অ্যাপোস্ট্রোফি আমরা কি করব? যোগ করে দিব শেষে, অতিরিক্ত এস লাগবে না। তেমনিভাবে আরেকটা সেন্টেন্স যদি দেখি, ইউ শুড স্যাক্রিফাইস ইট ফর গুডনেস শেক। শেক মানে খাতির, গুডনেস মানে ধার্মিকতা বা কল্যাণ। ধার্মিকতা বা কল্যাণ, যে তোমার এটা কল্যাণের খাতিরে উৎসর্গ করা উচিত। এটা কল্যাণের খাতিরে তোমাকে উৎসর্গ করা উচিত। ওকে, এই এতটুকু যখন আমরা দেখব, প্রথমটা যখন দেখেছি, দ্বিতীয়টা আমরা সেমভাবে বুঝে নিব। অতিরিক্ত যদি এই সমস্ত শব্দের শেষে যদি আমরা এস যোগ করি, অ্যাপোস্ট্রোফি এস যোগ করি, তখন উচ্চারণটা বেমানান হয়ে যায়, মানে বিশ্রী দেখা যায় উচ্চারণটা। সেজন্য এই সমস্ত কিছু শব্দ আছে, ওই শব্দের শেষে আমরা শুধুমাত্র অ্যাপোস্ট্রোফি যোগ করব, কিন্তু এস যোগ করব না। আশা করি ক্লিয়ার। এরপরে আসি 2 নাম্বার কি বলা হয়েছে। 1 নাম্বার পড়লাম, 2 নাম্বার কি বলা হয়েছে দেখি। when the noun is plural and ends in s। এতটুকু পর্যন্ত বলি। আগে পড়লাম যে নাউনটা সিঙ্গুলার হলো ওই কাজটা করতে হবে। এখন বলা হচ্ছে নাউনটা যদি প্লুরাল হয়, নাউনটা যখন কি হবে? প্লুরাল হয়, মানে বহুবচন হয়, এবং শেষে যদি এস থাকে, কি থাকে? এস থাকে। The possessive case is formed by adding only an apostrophe and no s after it। এখানে বলা হচ্ছে যদি কোনো নাউনটা যদি প্লুরাল হয়, কি হয়? প্লুরাল, সিঙ্গুলার না। যেমন BOYS, বয়েস। এখানে একটা ছেলে বোঝাচ্ছে না, এখানে বয়েস মানে একাধিক ছেলে বোঝাচ্ছে। ছেলেরা, শুধু একটা ছেলে বোঝাচ্ছে না। এরকম যদি প্লুরাল কোনো নাউন থাকে এবং ওই নাউনটার শেষে যদি এস থাকে, তার মানে এখানে এস অতিরিক্ত আছে, তাও কিন্তু প্লুরাল। তাহলে এই সমস্ত ওয়ার্ডের শেষে অতিরিক্ত অ্যাপোস্ট্রোফি এস না বসানোর জন্য বলছে। শুধুমাত্র কি বসবে? অ্যাপোস্ট্রোফি। কি বসবে? অ্যাপোস্ট্রোফি, যেটা বয়েস। অতিরিক্ত একটা এস আছে, আবার আরেকটা এস এর প্রয়োজন নেই, যেহেতু এটা প্লুরালে আছে, এই জন্য এসটাই এটার সাথে জড়িত আছে। শুধুমাত্র এদিক দিয়ে শুধু অ্যাপোস্ট্রোফি দিয়ে দিব, শেষ।
এই কথাটা এই 2 নম্বর রুলসে বলা হচ্ছে। ক্লিয়ার? প্র্যাকটিক্যালি উদাহরণ দেখি। শি রিডস ইন আ গার্লস স্কুল। সে মেয়েদের স্কুলে বা মেয়েদের বিদ্যালয়ে কি করে? পড়ে। এই যে গার্লস এখানে একটা প্লুরাল নাউন। এটা একটা কি? প্লুরাল নাউন। এই প্লুরাল নাউন শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দিয়ে দিব। কি দিব? অ্যাপোস্ট্রফি। এখানে অতিরিক্ত এস এর কোনো দরকার নেই। ক্লিয়ার? আবার এখানে দেখা যাচ্ছে অনসেস টেলস আর শর্ট। অনসেস টেল আর শর্ট, যে ঘোড়া যেগুলো আছে এগুলোর যে লেজগুলো রয়েছে সেগুলো কি? শর্ট, মানে খাটো, এটা বলা হচ্ছে। এখানে অনসেস যে শব্দটা, এটা একটা প্লুরাল শব্দ আছে, অর্থাৎ প্লুরাল নাউন, সেই জন্য শেষে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে, অতিরিক্ত কোনো এস যোগ করা হয়নি। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপরে কি বলা হচ্ছে? বাট আদার প্লুরালস, কিন্তু আরও কিছু প্লুরাল রয়েছে যেইগুলো অ্যাপোস্ট্রফি এর পরে অতিরিক্ত এস গ্রহণ করে, বা অ্যাপোস্ট্রফি এর পরে, এটা একটা মনে করো যে অ্যাপোস্ট্রফি দিলাম, এটার পরে অতিরিক্ত এস দিতে হবে। এরকম কিছু প্লুরাল নাউন আছে যেগুলো আমরা দেখব ইন দেয়ার পসেসিভ ফর্ম, অর্থাৎ এগুলো এখন উদাহরণে দেখি। প্রথম একটা দেখলাম, দ্বিতীয়টা কোন প্লুরালগুলোর শেষে অ্যাপোস্ট্রফিয়াস এস দিতে হবে সেগুলো এখন দেখব। যেমন দেস আর চিলড্রেন্স বুকস। এই শব্দটা চিলড্রেন মানে কি? ছেলে মেয়ে। শুধু এতটুকু, আমি যতটুকু মার্জিন করেছি, দাগ দিয়েছি, ততটুকু পর্যন্ত বুঝো যে চিলড্রেন এটা একটা ছেলে মেয়ে, তার মানে এখানে উভয় বোঝাচ্ছে, ছেলেও বোঝাচ্ছে মেয়ে বোঝাচ্ছে, তার মানে একটা প্লুরাল ফর্ম, প্লুরাল ওয়ার্ড। ওকে, এখন ছেলে মেয়েদের এ র এর জন্য অতিরিক্ত অ্যাপোস্ট্রফিয়াস এস এখানে যুক্ত করেছে, অর্থাৎ প্লুরাল কিছু শব্দ আছে যেগুলোর শেষে অ্যাপোস্ট্রফিয়াস এস অবশ্যই যোগ করতে হবে, কারণ ওই সমস্ত শব্দগুলোর শেষে কি নেই? এস নাই। কিন্তু আমাদের আগের রুলসে, আগের লাইনে বলা আছে নাউনগুলো প্লুরাল হবে এবং শেষে এস যুক্ত থাকে, যেমন এই যে গার্লস, হর্সেস, এগুলো বয়েস, ঠিক আছে? এই সমস্ত শব্দগুলো শেষে এস অলরেডি আছে, প্লুরালে আছে, তারপর আবার এসও আছে। এই জন্য বলছে এখানে অতিরিক্ত এস এর দরকার নাই, শুধুমাত্র অ্যাপোস্ট্রফি বসানোর জন্য। আর এখানে বলছে শব্দগুলো প্লুরাল, অর্থাৎ নাউনগুলো প্লুরাল আছে, কিন্তু শেষে কি নেই? এস নেই। কি নেই? এস নেই। ওই সমস্ত শব্দের শেষে অ্যাপোস্ট্রফি এস বসাতে হবে। কি বসাতে হবে? অ্যাপোস্ট্রফি এস বসাতে হবে। তার মধ্যে এটা একটা, আবার নিচে আরেকটা সেন্টেন্স আছে, দিস ইজ আ ওমেন্স ক্লাব। এটা একটা মহিলাদের ক্লাব। ওকে, এখানে এতটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝেছ। এরপরও যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয় জিজ্ঞেস করতে বা জানতে, অবশ্যই নক করবে। আমরা এখন অ্যাক্টিভিটি 1টা দেখব। কি দেখব? অ্যাক্টিভিটি 1। কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং দ্য পজেসিভ ফর্ম অফ দ্য নাউন ইন বোল্ড। এখানে নিচে কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং যে সেন্টেন্সটার ভিতরে পজেসিভ ফর্মটা ইউজ করা হয়েছে সেগুলো নাউন, তবে বোল্ড করা আছে, সেগুলো আমরা দেখব। এটা সঠিক কি হবে সেটা আমরা করতে হবে, মানে সঠিক করতে হবে। এটা এখানে ভুল আছে, আমরা সঠিক করব। যেমন প্রথমে আছে নজরুল ফাদার ইজ সিরিয়াসলি ইল। এখন বাংলা যদি এটাকে বলি যেমন নজরুল বাবা খুবই মারাত্মক অসুস্থ। নজরুল বাবা, এখন কথাটা কি হলো? নজরুল বাবা হলো, না বলতে হবে নজরুলের বাবা? কোনটা? নজরুলের বাবা, অবশ্যই নজরুলের বাবা। এই যে
এটা ভুল, বাংলাতে যেমন ভুল ইংরেজিতেও তেমন ভুল। এখানে দিতে হবে অ্যাপোস্ট্রফি এস। এইখানে নজরুলস এভাবে বলতে হবে, নজরুলস ফাদার ইজ সিরিয়াসলি ইল, তার বাবা খুবই অসুস্থ। হি ইজ নাও অ্যাট ডেথস ডোর, সে এখন মৃত্যুর সন্ধিক্ষণে, সে এখন মৃত্যুর সন্ধিক্ষণে। এখানে মৃত্যুর অর্থাৎ বাংলাতে যেমন র উচ্চারণ করছি মৃত্যুর, তেমনি এখানে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, ডেথস। আশা করি ক্লিয়ার। এরপর হচ্ছে হিজ রিকভারি at this stage completely depends on fortune favor, এখানে তার সেরে ওঠাটা, তার বেঁচে ওঠাটা সম্পূর্ণ নির্ভর করতেছে কার উপরে? তার ভাগ্যের উপরে। এ ফরচুন মানে সৌভাগ্য বা ভাগ্য, এখানে দিতে হবে অ্যাপোস্ট্রফি এস, ফরচুনস ফেভার, তার ভাগ্যের উপরে। এইভাবে দ্বিতীয়টা, মিস্টার হক ইজ ইল, মিস্টার হক কি? অসুস্থ। ওকে, হি ইজ অন 3 days ক্যাজুয়াল লিভ, সে 3 দিনের ছুটিতে আছে। এখন সে 3 দিনের, এটা কিন্তু অলরেডি কি আছে? প্লুরালে আছে, 3 দিনের, 3 days প্লুরালে আছে, তার মানে এখানে শুধুমাত্র একটা অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, 3 days ক্যাজুয়াল লিভ। ইন কেস অফ ইমার্জেন্সি হি ক্যান অ্যাপ্লাই ফর 1 month মেডিকেল লিভ, সে চাইলে কি করতে পারে? সে যেহেতু ইমার্জেন্সিতে আছে, সে চাইলে 1 মাসের ছুটি নিতে পারে। 1 মাসের, এই 1 মাসের রয়ের জন্য আমাদের অবশ্যই কি করতে হবে? অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? অ্যাপোস্ট্রফি এস। ক্লিয়ার? মান্থস এইভাবে বলতে হবে। 3 নম্বর হচ্ছে ইয়েস্টারডে আই ভিজিটেড মিস্টার ইসলাম অ্যান্ড মিস্টার কবির ফ্যামিলিস, যে গতকাল আমি মিস্টার কবির এবং মিস্টার ইসলামের পরিবারে গিয়েছিলাম। এই যে কবিরের বা ইসলামের পরিবারে গিয়েছিলাম, ঠিক আছে, এর রয়ের জন্য মিস্টার ইসলামের, মিস্টার কবিরের এর রয়ের জন্য আমাদেরকে অবশ্যই অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। বাট আই কুড নট ভিজিট মিস্টার রহিম অ্যান্ড মিসেস রহিম ফ্যামিলি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি মিস্টার রহিমের এবং মিসেস রহিমের বাড়িতে বা পরিবারে যেতে পারিনি বা তাদের সাথে দেখা করতে পারিনি। এদের সাথেও কি দিতে হবে? অ্যাপোস্ট্রফি এস, এখানে দিতে হবে অ্যাপোস্ট্রফি এস। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে অ্যাক্টিভিটি 1 আমরা শেষ করে ফেলছি। এরপর বিতে কি বলা আছে দেখি। বিতে বলা আছে হিয়ার আর সাম মোর এক্সাম্পলস অফ দ্য পজেসিভ ফর্মস অফ নাউন্স, এখানে অনেকগুলো পজেসিভ ফর্মের, নাউনের পজেসিভ ফর্মের কি দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। আমরা একটা একটা করে দেখি। বাংলাদেশ ফরেন পলিসি ইজ অ্যাডমায়ারেবল, তার মানে এই বাংলাদেশের ফরেন পলিসি, বিদেশি যে পলিসিটা আছে, বাহিরের জন্য বিদেশিদের জন্য যে পলিসিটা আছে, এটা খুবই প্রশংসনীয়, সেটা বলা হচ্ছে বাংলাদেশের। এই বাংলাদেশের রয়ের জন্য কি দেওয়া আছে? অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা নাউন বাংলাদেশ, এটার শেষে কি নেই? কোনো অতিরিক্ত কোনো এস নেই। যদি এস থাকতো আর সেটা যদি প্লুরালে থাকতো তাহলে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দিতাম। আর যেহেতু এটা সিঙ্গুলার, তার মানে এখানে কোনো শেষে আবার এসও নেই, এই জন্য অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করলাম। ক্লিয়ার? ওকে। এরপর হচ্ছে উই মাস্ট অবি নেচারস লস, যে আমাদের অবশ্যই যে সাধারণ যে আইনগুলো রয়েছে সেগুলো আমাদেরকে অবশ্যই মানা উচিত।
আমাদেরকে অবশ্যই মানা উচিত যে সাধারণ যে আইনগুলো রয়েছে এখানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। নেচার, নেচার মানে কি একটা প্রকৃতি, আবার পাশাপাশি আছে যে সাধারণ, নেচার মানে সাধারণ। এখানে নিচে আবার আরেকটা সেন্টেন্স আছে যে হি ওয়াজ অ্যাট হিজ ওয়েটস এন্ড, হি ওয়াজ অ্যাট হিজ ওয়েটস এন্ড। এখানে ওয়েটস বলতে বুদ্ধির শেষ প্রান্তে বোঝাচ্ছে। ওয়েটস এন্ড এই শব্দটার অর্থ হচ্ছে বুদ্ধির শেষ প্রান্তে। ওয়েট মানে বুদ্ধি, আর বুদ্ধির শেষ প্রান্তে। হি ওয়াজ অ্যাট হিজ ওয়েটস এন্ড, সে তার বুদ্ধির শেষ প্রান্তে ছিল, সে তার বুদ্ধির শেষ প্রান্তে ছিল, এরকম অর্থে ওয়েটস ইন অর্থাৎ বুদ্ধির শেষ প্রান্তে যদি বলি তাহলে এখানে এই বুদ্ধির রয়ের জন্য আমরা কি পেয়েছি? অ্যাপোস্ট্রফি এস। এরপরে সেন্টেন্সটা আই অ্যাড টু মাই হার্টস কন্টেন্ট, হার্টস কন্টেন্ট, আই অ্যাড টু মাই হার্টস কন্টেন্ট। এখানে আই অ্যাড টু মাই হার্টস কন্টেন্ট অর্থ হচ্ছে আমি আমার ইচ্ছে মতো খেয়েছিলাম, আমি আমার ইচ্ছে মতো খেয়েছিলাম। যে হার্টস কন্টেন্ট এটা দ্বারা বোঝাচ্ছে ইচ্ছে মতো, কি মতো? ইচ্ছে মতো খেয়েছিলাম, আমি আমার ইচ্ছে মতো বা মনের মতো খেয়েছিলাম। এরপর আসো এখানে হার্টস অর্থাৎ তোমার মনের মতো, এই মনের মতো এই শব্দটা হার্ট, হার্টের শেষে কি নেই? শব্দটা হচ্ছে সিঙ্গুলার, আবার পাশাপাশি এটার শেষে কোনো কি নেই? অতিরিক্ত কোনো এস নাই, এই জন্য অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। এরপর সেন্টেন্স এভরিথিং ইজ অ্যাট মাই ফিঙ্গার্স এন্ড। যেহেতু ফিঙ্গার্স এন্ড এই শব্দটা প্লুরাল, নাউন হলেও প্লুরাল নাউন, সেজন্য অ্যাপোস্ট্রফি এস যোগ করা হয়নি, শুধুমাত্র অ্যাপোস্ট্রফি যোগ করা হয়েছে। কি জন্য? এটা প্লুরালে আছে, নাউন কিন্তু প্লুরালে আছে, আবার শেষে কি আছে? এস আছে, এই জন্য শুধুমাত্র অ্যাপোস্ট্রফি যোগ করা হয়েছে। তো এভরিথিং ইজ অ্যাট মাই ফিঙ্গার্স ইন, এটার অর্থ হচ্ছে সবকিছু আমার নখদর্পণে অর্থাৎ হাতের কাছেই, এটা অর্থ বোঝাচ্ছে। হি হ্যাজ লস্ট আ পাউন্ডস ওয়েট। এখানে শব্দটা একটু ভুল, সেন্টেন্সটা একটু ভুল আছে। ভুলটা বলতে কি? যেমন পাউন্ড এটা একটা পরিমাণ বোঝাচ্ছে, এই শব্দটার কখনো ওজন হয় না, ওজন হবে কিসের? ব্যক্তির। তো এই শব্দটা যদি এভাবে লেখা হতো যে পাউন্ড, POUND, পাউন্ড অফ ওয়েট, ওয়েট মানে ওজন, ওজনের, এই ওজনের কি পাউন্ড হয়, কিন্তু অ্যাপোস্ট্রফি এস কি হয় না, এই পাউন্ডের সাথে হয় না, এটা এভাবে লিখতে হয়। এটা গ্রামাটিক্যালি ভুল, যেহেতু তোমাদের বইতে লেখা আছে তবু আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে এটা দ্বারা বোঝাচ্ছে যে তোমার মানে ওজনের বিষয়টা, সে তার ওজনটা হারিয়ে ফেলছে, ওজনটা কি লস্ট হয়ে গেছে, হারিয়ে ফেলছে বা কমে গেছে, এটা বোঝাচ্ছে। এরপরের সেন্টেন্স এভরিথিং ডিপেন্ডস অন হেভেন্স উইল। হেভেন্স উইল এই শব্দটার অর্থটা কি? হেভেন্স উইল এই শব্দটার অর্থ হচ্ছে যে আল্লাহর হাতে, আমরা অনেক সময় বলি না সবকিছু আল্লাহর হাতে নির্ভর করে, এই কথাটা হচ্ছে এটাই যে এভরিথিং ডিপেন্ডস অন নির্ভর করে কার হাতে? হেভেন্স উইল, আল্লাহর হাতে সবকিছুই নির্ভর করে। এরপর হচ্ছে হিজ হাউস ইজ অনলি এট আ স্টোনস থ্রো ফ্রম মাইন। আ স্টোনস থ্রো এটা একটা কি? আ স্টোনস থ্রো এটা একটা ইডিয়মস, এটা একটা কি? ইডিয়মস। এটার অর্থ হচ্ছে তোমার যে অল্প কাছে, কি? অল্প কাছে। আ স্টোনস থ্রো, আ স্টোনস থ্রো অল্প কাছে, যে তার ঘর আমার ঘর থেকে অল্প কাছে বা অল্প কাছাকাছি,
এরকম অর্থে আমরা আ স্টোনস থ্রো ব্যবহার করে থাকি। ওকে, তার মানে ইডিয়মসের ক্ষেত্রেও দেখো আমরা এই অ্যাপোস্ট্রোফিয়াস এস এর ব্যবহারটা করে থাকি, সেটা একটা দৃষ্টান্ত এটা। এরপরের সেন্টেন্স, ইট ইজ নট ইউর মানিস অর্থ। ইট ইজ নট ইউর মানিস অর্থ। এখানে কথাটাকে যদি এভাবে লেখা হয় যে অর্থ অফ মানি, কথাটা এটাও গ্রামাটিক্যালি একটু ভুল আছে। কথাটা লিখতে হবে যে ইট ইজ নট অর্থ ইউর মানি, কথাটা এইভাবে লিখতে হবে, ইট ইজ নট অর্থ ইউর মানি, তখন এটা সেন্টেন্সটা কারেক্ট হয়। এটা একটু গ্রামাটিক্যালি ভুল আছে। তো আচ্ছা, যেহেতু লিখে আছে আমরা একটু বুঝিয়ে দিই। তো এখানে এ মানিস অর্থ এটা দিয়ে বোঝাচ্ছে যে এটি টাকার মূল্য অনুযায়ী ভালো নয়। ইট ইজ নট ইউর মানিস অর্থ, এটি তোমার টাকার মূল্য অনুযায়ী কি নয়, ভালো নয়, এই অর্থে এটা প্রকাশ হয়েছে। এরপর দেখো, ইট ইজ আ ডেজ জার্নি ফ্রম হিয়ার টু ঢাকা। ইট ইজ আ ডেজ জার্নি ফ্রম হিয়ার টু ঢাকা। এখানে ডে শব্দটা একটা সিঙ্গুলার, আর এটার সাথে অ্যাপোস্ট্রোফিয়াস এস দিয়ে এটাকে পজেসিভ ফর্মে গঠন করা হয়েছে। এখন এই সেন্টেন্সটার অর্থ দাঁড়িয়েছে কি, যে এখান থেকে ঢাকা পর্যন্ত একদিনের পথ। ইট ইজ আ ডেজ, একদিনের, আর ডেজ মানে একদিনের পথ, জার্নি মানে এখানে পথ বোঝাচ্ছে। ইট ইজ আ ডেজ জার্নি, এটা একদিনের পথ, ফ্রম হিয়ার টু ঢাকা, এখান থেকে ঢাকা পর্যন্ত। আশা করি তোমরা প্রত্যেকটা লাইন বুঝতে পেরেছ। আমরা এর পরে ক্লাসে নাউন্স ইন অ্যাপোজিশন অর্থাৎ অ্যাপোজিটিভস এগুলো নিয়ে কি করব, আলোচনা করব। আজকে এতটুকু পর্যন্ত। আর তোমাদের কাছে যে অনুরোধটা থাকবে বা রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটা কি করে দাও, সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, যাতে করে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ লেসন দেওয়া মাত্রই সেটার নোটিফিকেশন তুমি পাও, বা এরকম সুন্দর সুন্দর ক্লাসগুলো যাতে করে পাও, সেই জন্য চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আর তোমার ক্লাসমেট বা বন্ধুবান্ধবের কাছে এটার লিঙ্কটা শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।